আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ৪ দিনের কক্সবাজার ট্যুরের বিস্তারিত ভিডিও এবং ইতিহাস। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম ইনানি বিচে। কক্সবাজার থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ইনানি বিচ। এর ইতিহাস যেমন প্রাচীন এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের সাথে সাথেই তেমনই এটার যে রূপ সেটা পরিবর্তন হয়ে যায়। ইনানি বিচের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে বালুময় সৈকত এবং প্রবাল পাথর। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটি প্লায়োসিন যুগের। সকলে ধারণা করেন যে প্রায় ২৫ মিলিয়ন বা ২.৫ কোটি বছর আগে শিলাস্তরের অবস্থান। সৈকতে ছড়িয়ে থাকা বিশালাকার কালো ও সবুজ রঙের পাথরগুলো মূলত পাললিক শিলা এবং প্রবাল পাথর। অনেকের মতে এগুলো টেকনাফ বা পেনিসিনসুলা বা সেন্ট মার্টিন সংলগ্ন প্রবাল বলয়ের একটি অংশ, যা হাজার হাজার বছর ধরে সমুদ্রের ঢেউ এবং ভূতাত্ত্বিক এর মাধ্যমে এখানে জমা হয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম একটি রাইড করার জন্য। আমার কাছে বরাবর রাইড খুব ভালো লাগে। তো আমাদের পরিবারের সকল সদস্য মিলে আমরা রাইড করছি। আমি বসেছি এইখানে এবং আমার প্রিয় ২ কন্যা বসেছে পাশেই। তো আমরা শুরু করে দিলাম এই রাইড। এই রাইডের পরে আমরা চলে যাচ্ছি ঘোড়া রাইডে আরকি। তো ঘোড়াতে আমি উঠিনি কারণ আমার যেন কেন ঘোড়ার প্রতি খুবই মায়া কাজ করছিল। যার জন্য আমি ঘোড়াগুলোতে উঠিনি। এখানে যে ছোট, ছোট মেয়ে ছেলেগুলো ছিল তারা সবাই উঠেছে, আমি ছাড়া। তো চলেন দেখা যাক ঘোড়া কী করে যায়, কী করে না যায়। এরপরে আমরা আবার ঘোড়ার দেখা শেষ হওয়ার পরে সেই পলিগুলো আমরা দেখছিলাম এবং এই পাথরগুলো সত্যি খুবই শক্ত এবং মজবুত। আমি পাথরকে একবার ধাক্কা খেয়েছি। আপনারা যদি এখানে নামেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন পাথরের আশেপাশে না যাওয়ার। কারণ পাথরগুলো খুবই শক্ত এবং পায়ে অনেক ব্যথা লাগে। ইনানি নামটি মূলত স্থানীয় এলাকার থেকে এসেছে, তবে ইতিহাসবিদদের মতে এই অঞ্চলটি প্রাচীনকালে আরাকান রাজ্যের অধীনে ছিল। তখন থেকেই এই শান্ত এবং উপকূলীয় জনপদটি মৎস্যজীবী ও রাখাইন সম্প্রদায়ের বসতি হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে যদিও এখানে আমাদের বাঙালিরা বসবাস করে, কারণ বর্তমানে আমরা দুটি আলাদা দেশ। রাখাইনরা বসবাস করে আরাকানে এবং আমরা বসবাস করি আমাদের বাংলাদেশে। বর্তমানে এখানে সব ধর্মের এবং সকল জাতির মানুষ এখানে বসবাস করে। এটা হচ্ছে সুন্দর সুগন্ধা বিচের একটি অংশ। এই বিচে আমি গোসল করেছি। যদিও সেই ভিডিওটি আমি ধারণ করতে পারিনি। এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও। মানে ২য় দিন যখন ছিলাম সেদিনের ভিডিও। সমুদ্রের ঢেউ মনকে বিশাল করে তোলে। পাহাড় যেরকম মনকে শান্তশিষ্ট করে, ঠিক সমুদ্রের ঢেউ মানুষের মনকে সমুদ্রের মতো বিশাল করতে সাহায্য করে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানকে নিয়ে সমুদ্র, পাহাড় সবকিছু ভ্রমণ করার জন্য। এতে করে তাদের জ্ঞান, বুদ্ধি এবং তাদের চিন্তা চেতনা সবগুলাই বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে আমার সেলফ ভিডিও। আর এটা হচ্ছে যে সূর্যাস্তের ভিডিও। সূর্যাস্ত খুবই সুন্দর। আমরা জানি সূর্যাস্তের জন্য বিখ্যাত হচ্ছে জাপান। কিন্তু নিজের দেশে সূর্যাস্ত খুবই সুন্দর লাগছিল। আমি আমার জীবনের ২য় বার এটা সমুদ্রে যাওয়া এবং এরকম সুন্দর সূর্যাস্ত উপভোগ করা। যদিও এর পূর্বে আমি যেহেতু হাওড়ের মেয়ে, এরকম পানিতে সূর্যাস্ত দেখেছি। তো ৩য় দিন আমরা চলে গিয়েছিলাম মহেশখালীতে। দেখুন খুব সুন্দর এবং স্পিড বোট দিয়ে আমরা চলে যাচ্ছি মহেশখালী। সাথে আমার পরিবারবর্গ। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কার সাথে গিয়েছিলাম। তো দেখুন আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে চলে গিয়েছিলাম। আপনাদের এই ভিডিওর মাঝেই আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কক্সবাজার যাচ্ছি আর মহেশখালী যাব না, এটা তো হতেই পারে না। মহেশখালীর পান খুব বিখ্যাত, সাথে আদিনাথ মন্দির। তো চলেন মহেশখালীর বিস্তারিত ইতিহাস জানা যাক। কক্সবাজার জেলার সাগরবেষ্টিত উপজেলার মহেশখালী এবং এখানকার মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। ভৌগোলিক যেই আয়তন সেটা হচ্ছে মহেশখালীকে দ্বীপ হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ এটা আমাদের কক্সবাজার থেকে অনেকটা দূরে পড়েছে। জনশ্রুতি এবং ভূতাত্ত্বিকদের মতে ১৫৫৯ সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই মহেশখালী, যেটা বর্তমানে দ্বীপ হিসেবে কারণ করা হয় আর কি। মহেশখালী নামের পেছনে দুটি মতবাদ আছে। প্রথম হচ্ছে আদিনাথ মন্দিরের দেবতা শিবের ১০৮টি নামের একটি হলো মহেশ। এই মহেশ বা শিবের নাম থেকে মহেশখালী নামের উৎপত্তি বলে অধিকাংশ মানুষ বিশ্বাস করেন। বৌদ্ধ সেন বংশের যেই মানুষ ছিল তারা ধারণা করা হয় যে প্রায় ২০০ বছর আগে বৌদ্ধ সেন এই মহেশ্বর নামে এক ব্যক্তির নামানুসারে এই নামকরণ করা হয়। যদিও এটার এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক যেই প্রুফ সেটা পাওয়া যায়নি।
আমাদের মহেশখালীর যেই মন্দির আছে, আদিনাথ মন্দির, সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। ধারণা করা হয় যে রাবণ একবার জানি কাকে বর দিয়েছিল যেন শিবলিঙ্গ লঙ্কার যাওয়ার পূর্বেই কোথাও না রাখার জন্য। তো সেটা নাকি এখানে আদিনাথ যেই জায়গা সেখানে সে রেখে দেয়, যার জন্য এখানেই স্থাপন করা হয় আর কি। তো বিস্তারিত ইতিহাস আরও বলবো। তো এটা হচ্ছে মহেশখালী যাওয়ার যেই রাস্তা, সেই রাস্তার মাঝে পড়ে প্রচুর পরিমাণে গাছ। সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গাছ দেখলে মনটা ভালো হয়ে যায়। ফাইনালি আমরা মহেশখালী রিচ করেছি এবং প্রথমেই ট্রাই করছি পান। আমার সুন্দরী বোন সে পান খাচ্ছে আর বলছে যে, "পান তো একটুও ভালো না, পান তো মজা না। মহেশখালীর পান খুবই বাজে।" তো আমিও চেষ্টা করছি ট্রাই করার জন্য মহেশখালীর পান। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার কাছে মহেশখালীর পান যেরকম আমি ধারণা করেছিলাম সেরকম লাগেনি। খুব ভালো লাগেনি মহেশখালীর পানটা। কিরকম জানি তারা কিভাবে জানি মেক করে দিয়েছিল। খুব ভালো বেশি লাগেনি। এরপরেও খেলাম, যেহেতু ফেমাস মহেশখালীর পান খুব বেশি ফেমাস, তাই ট্রাই করা আর কি। এরপরে আমরা পান খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি আবার সামনের দিকে। তো লেটস গো। এটা হচ্ছে সুন্দর একটি প্রকল্পের ব্রিজ অথবা জেড-আর-সি-সি, যেটা ২০২৩ থেকে ২৪ সালের দিকে নির্মাণ করা হয়। প্রায় ৩০০ মিটার আর কি এই জেটটি। মানে এটা একদম যেই প্যারা যে বন আছে সেই বনের মাঝখান দিয়ে এই রাস্তাটি করেছে। সত্যি বলতে বনের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আমার কাছে সত্যি বলতে খুবই, খুবই, খুবই ভালো লেগেছে এই রাস্তাটি। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এরপরে চলে গিয়েছি আমরা সুন্দর একটি পয়েন্টে, যেখান থেকে সবাই ছবি ভিডিও মেক করছে। তো আমিও একটু মেক করলাম আর কি। তো দেখেন যে চারপাশে যে বনগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের স্থানীয় সরকার নির্মাণ করেছে। কারণ এখানে যদি শুধু পলি জমে এখানে অনেক সময় ঝড় বৃষ্টি এগুলোতে স্থানীয় মানুষদের অনেক সমস্যা হতে পারে। সেজন্য সেখানে অনেকগুলো গাছ রোপণ করা হয় আর কি ২০০৩ থেকে ৪ এর দিকে। তো এত বছরে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং এই বনটির নাম দেওয়া হয়েছে প্যারাবন আর কি। তো এটা খুবই সুন্দর ছিল। অনেক মানুষ এখানে এসেছে এবং খুব ভালো এনজয় করছে। আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও পাশে দেখছিলাম নতুন একটি রাস্তা তারা মেক করার জন্য নিয়েছে। কিন্তু আনফরচুনেটলি এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। কাজের মাঝখানেই রয়ে গেছে। যদিও বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পারপাসে এখন পর্যন্ত রাস্তাটি কমপ্লিট হচ্ছে না। আমি আশা করছি যে যদি রাস্তাটা কমপ্লিট হয় তাহলে হয়তো নদীপথে মানে সমুদ্রপথে কাউকে আসতে হবে না। সবাই একদম টোটালি রাস্তা দিয়ে আসতে পারবেন গাড়ি দিয়ে। তো আমরা সবাই চাই সবসময় পানিকে অ্যাভয়েড করার। নৌকা, স্পিড বোট যাই বলেন সেগুলোকে অ্যাভয়েড করার। কারণ অনেকে সাঁতার জানে, অনেকে জানে না। সবাই তো আর সাঁতার জানে না। তো নিচে দেখছিলাম অনেক সুন্দর, সুন্দর মানে এগুলো বলছে কেউ মাছ, কেউ বলছে অন্য কিছু। তো এরপরে চলে গিয়েছিলাম আদিনাথ মন্দিরে। এই আদিনাথ মন্দির খুবই প্রাচীন এবং বাংলাদেশে একমাত্র পাহাড়ের উপরে মন্দির, খুবই সুন্দর এবং সমৃদ্ধ। তো এটা হচ্ছে রাতের কক্সবাজার। তো চলেন কক্সবাজার নিয়ে বিস্তারিত ইতিহাস বলা যাক। কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালকিং। এটি একসময় পানুয়া অর্থাৎ হলুদ ফুল নামে পরিচিত ছিল। মুঘল আমল ও শাহ সুজা ১৬৬৬ সালে এবং মুঘলরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ১৬৬০ সালে মুঘল শাহজাদা শাহ সুজা আরাকান যাওয়ার পথে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য মুগ্ধ হন। তার যাত্রাবহরে ১,০০০ পালকি বা ডুলি চকরিয়া যেই স্থানে অবস্থান নিয়েছে সেখানে থেকে ডুল হাজরা দিয়ে যায় আর কি। তো ক্যাপ্টেন হিরাম কক্স এবং ১৭৯৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তারা সর্বপ্রথম হিরাম কক্স এখানে শরণার্থীদের এবং পুনর্বাসনের ব্যবস্থা করেন। তার অকাল মৃত্যুতে তার স্মরণে এখানে একটি বাজার গড়ে তোলা হয় যার নাম কক্স সাহেবের বাজার। পরবর্তীতে এটি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করে। তো ১৮৫৪ সালে এটি থানা এবং ১৮৮৪ সালে এটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। তো কক্সবাজার খুবই প্রাচীন, এটার ইতিহাস খুবই সমৃদ্ধ, খুবই সুন্দর এবং এখানে অনেকগুলো জাদুঘর আছে। আপনারা আসলে এখানে সবচেয়ে বেশি যেটা দেখবেন মাছের একটি জাদুঘর আছে। আমরা দেখতে পারিনি কারণ আমাদের টাইম অনেক শর্ট ছিল, যার জন্য আমরা দেখতে পারিনি। কারণ সামনে আমরা প্রকল্প ব্রিজ দেখতে যাব, সেজন্য আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম আর কি। তো চলেন এখন আমরা প্রকল্প ব্রিজের দিকে এগিয়ে যাই এবং কক্সবাজারে কক্স সাহেবের নাম ধরে এসেছে কক্সবাজার। এবং রাতে কক্সবাজার সত্যি বলতে খুবই সুন্দর ছিল। আমি মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর ভাষা নেই।
এখানে ভিডিওতে যেরকম তার থেকেও বেশি সুন্দর আমাদের এই কক্সবাজার। যারা আসবেন না তারা মিস করবেন, কারণ হচ্ছে কক্সবাজারের সৌন্দর্যই একবার যে পড়েছে, মানে কক্সবাজারের মায়ে যে একবার পড়বে তার বারবার আসতে হবে কক্সবাজার। এত সুন্দর, এত সমৃদ্ধ। আর সি বিচ দেখলে কার না ভালো লাগে, সকলেরই সি বিচ দেখলে ভালো লাগে, আমার ভালো লাগবে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে কক্সবাজারের মাঝে মনে হয় সবচেয়ে বড় রেস্টুরেন্ট। যদিও ভেতরে যাওয়া হয়নি, কারণ সময় স্বল্পতা, সব জায়গায় আমাদের সময় খুবই স্বল্পতা ছিল, যার জন্য আমরা যেতে পারিনি। এটা দেখুন, খুবই সুন্দর একটি হোটেল বলতে পারেন এবং রেস্টুরেন্ট। সেখানে সারাক্ষণে ডিজে বাজে। আপনারা যারা ডিজে লাভার আছেন তারা অবশ্যই সেখানে যাবেন, কারণ আপনাদের পছন্দ মতো ডিজে সেখানে আপনারা বাজাতে পারবেন। তো চলেন এবার আমাদের প্রকল্প ব্রিজে। সেখানে যেতে যেতে রাস্তায় পড়লো মেলা। তো ভাবলাম মেলায় যদি যাই তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো দূর থেকেই মেলার একটি ভিডিও ক্লিপ নেওয়া হলো আর কি। কারণ মেলাতে গেলে সেখানে অনেক জিনিস কিনতে ইচ্ছে করবে, টাইম নষ্ট হবে, তাই ভাবলাম যে একটু শুধু ভিডিও ক্লিপ নিয়ে নিই মেলার। তো সামনেই হচ্ছে আমাদের প্রকল্প ব্রিজ, মানে কক্সবাজার যে প্রকল্প ব্রিজ সেটা। এটা হচ্ছে মেনলি খুরুশখোল সেতুর উপরে নির্মাণ করা হয়েছে, অথবা অনেকে খুরুশখোল সেতু বলে আখ্যায়িত করেন। পর্যটক এবং স্থানীয়দের কাছে প্রকল্প ব্রিজ হিসেবে এটা বেশ আখ্যায়িত পেয়েছে। এটা মূলত বাঁকখালী নদীর উপর নির্মিত কক্সবাজার খুরুশখোল সংযুক্ত ব্রিজ। এটি বিশ্বের বৃহত্তম জলবায়ু শরণার্থী পুনর্বাসন প্রকল্প এবং খুরুশখোল বিশেষ আশ্রয় যে প্রকল্প আছে সেটি। এটি নির্মাণ করা হয় 2019 সালের 1 সেপ্টেম্বর। করোনা মহামারীর কারণে কাজ কিছুটা ধীরগতিতে চললেও 2023 সালের শেষের দিকে এটা সম্পূর্ণ হয়। আমাদের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11 নভেম্বর 2023 সালে এই সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেতুটি হচ্ছে 595 মিটার এবং অন্যতম আরসিসি দিয়ে এটা বর্ডার করা হয়েছে। এখানে ব্যয় প্রায় 259 কোটি টাকা, একটু বেশি হয়ে গেল আর কি। এরপরে এটা অনেক মজবুত ছিল, মানে খুবই সুন্দর এবং খুবই মজবুত। দেখুন চারপাশ দিয়ে, যদিও আমি প্রথমবার এরকম একটি ব্রিজ দেখেছি। আপনারা এরকম ব্রিজ কখনো দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, কারণ আমার লাইফে এরকম সিস্টেমে ব্রিজ আমি প্রথমবার দেখেছি এবং খুবই সুন্দর। সন্ধ্যার পর খুবই সুন্দর লাগছে এবং চারপাশ দিয়ে আলোকসজ্জায় সজ্জিত। রিয়েল লাইফে আরও বেশি সুন্দর, ভিডিওতে যদিও এতটা বোঝা যাচ্ছে না। তো চলেন এরপর দিন চলে গেছিলাম আমরা নতুন একটি স্পটে। কক্সবাজার থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই হিমছড়ি। হিমছড়িতে রয়েছে সুন্দর শীতল একটি ঝর্ণা এবং হিমপরির রূপকথা। এই হিমপরি থেকে চলে আসছে হিমছড়ির নাম। হিমছড়ি হলো কক্সবাজারের পাহাড় এবং সমুদ্রের এক অপূর্ব মিলনস্থল। এর ইতিহাস যেমন প্রাকৃতিক বিবর্তনের সাথে মিশে আছে, তেমনি রয়েছে রোমাঞ্চকর কিছু লোককথা। সেই লোককথা হলো হিমপরির কথা। তো চলেন আরও বিস্তারিত ইতিহাস আমরা জেনে নিই। ঝর্ণা থেকে যখন পানি নেমে আসে সেটা খুবই শীতল হয়, কিন্তু বর্তমানে এই ঝর্ণাটি আর আগের মতো নেই। সবচেয়ে বেশি ভালো লেগেছে হিমছড়ির এই পাহাড়ের উপর থেকেই আপনি একই সাথে পাহাড় এবং সমুদ্র দুটি উপভোগ করতে পারবেন। আমরা যেটা করেছি, আমরা এই হিমছড়ি থেকে সুন্দর সমুদ্র এবং পাহাড় উপভোগ করেছি। অনেক রোদ ছিল, তাই চোখে গ্লাস ছাড়া কোনো কিছু দেখতে পারছিলাম না। এটা হচ্ছে ঝর্ণা, যদিও এটা হচ্ছে বর্তমানে আর্টিফিশিয়াল ঝর্ণা, পূর্বের ঝর্ণা আর নেই, সেটা বন্ধ হয়ে গেছে। পর্যটকদের ধরে রাখার জন্য আবার আর্টিফিশিয়াল করে তারা ঝর্ণা লাগিয়েছে আর কি। তো এরপরে আমরা চলে গেছিলাম নাজিরা টেক। সেখান থেকে অনেক শুটকি কিনেছি, কারণ কক্সবাজার এসেছি শুটকি কিনবো না তা তো হতে পারে না। এই যে এই শুটকিটা আমি নিয়েছি, এটা আমার বোন নিয়েছে টুনা মাছের শুটকি, আমি নিয়েছি কোরাল মাছের শুটকি। অনেক শুটকি নিয়ে এসেছি আমরা, কারণ শুটকি খেতে আমরা খুবই বরাবরই ভালোবাসি। আমরা হচ্ছে শুটকি লাভার। এটা নাজিরার টেকে, খুবই সুন্দর এবং সমুদ্রের কূল ঘেঁষে এই শুটকি বাজারটি হয়েছে। ফাইনালি আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এটা দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধকর এবং টোটালি ইউরোপিয়ান স্টাইলে। সেখানে আপনাদের এন্ট্রি নিতে হবে। সেখানে আমি বেশি মানুষ পাইনি, কমলাপুরে অনেক মানুষ থাকে, কিন্তু এই স্টেশনে এত বেশি মানুষ ছিল না। ফাইনালি এন্ড অফ মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই বলতে বলবেন না কেমন হয়েছে।